একটা মৃত্যু, একাধিক প্রশ্ন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 6 দিন পরও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আর তাই সঠিক তদন্তের দাবিতে আজ আমরা কি দেখলাম, প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে একেবারে রিজেন্ট পার্ক থানায় পৌঁছে গেল আর্টিস্ট ফোরাম। অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে মিছিল শুরু করেছেন কলাকুশলীরা, সেই মিছিল এখনো চলছে। একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তবে এরই পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আমরা এই নিয়ে আলোচনা করব। কিন্তু দেখুন, সামনে আবার ভোট, আর তার আগে যেন নেতাদের হুমকি ক্রমশ বাড়ছে। কেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তবে শুরুতেই ঠিক যেরকম বলছিলাম যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, তার পেছনে একাধিক প্রশ্ন। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে টেকনিশিয়ান স্টুডিও থেকে এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। কলাকুশলীরা এই মিছিলে অংশ নিয়েছেন। সরাসরি সেখানে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই চাই। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর 6 দিন কেটে গেছে, এখনো প্রকৃত কারণ জানা যাচ্ছে না। কেন, এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উঠছিল। এবার তারা বিচার চাইছেন, বিচার চাই তারা রাস্তায় নেমেছেন। এখানে স্বরূপ বিশ্বাসকে দেখছি, ফেডারেশনের সভাপতি। চলতা, এই যে নিরাপত্তা, এটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আপনাদের ফেডারেশন থেকেও এরকম কোনো গাইডলাইন করা উচিত নয় কি, যেটা আর্টিস্ট ফোরাম যারা করলো এই নিরাপত্তার অবহেলার জন্যই তো এই হলো। না দেখুন, আজকের যে প্রতিবাদ সেটা হচ্ছে রাহুলের যে মৃত্যুটা সেটা কিভাবে, সেটা আমরা জানতে চাই। যে বিভিন্ন ধরনের ফুটেজগুলো আছে, সেটা ড্রোনের ফুটেজ বা শুটিংয়ের সময় যে ফুটেজগুলো হয়েছে, সেগুলো অবশ্যই আমাদের সামনে আসা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের প্রিয় শিল্পী, একটা গুণী শিল্পী আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেটা অবশ্যই আমাদের জানা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে যে সেফটি প্রোটোকলের কথা আমরা অনেক দিন ধরেই বলছিলাম, সেটা আমরা একটা তৈরি করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এই নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে এক প্রস্তাব আমাদের আলোচনা হয়েছে। আশা করি আমরা খুব শিগগিরই চ্যানেল, প্রডিউসার, এখানে কেউ বাধা নয়, বাট একটা লিয়াজোর প্রবলেম হচ্ছিল। আশা রাখি এই সময় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে, একত্রিত হয়ে একটা সেফটি প্রোটোকল তৈরি করতে হবে। শুধু সমুদ্র কেন, যারা পাহাড়ে শুটিং করতে যায় বা কখনো গঙ্গায়, যেমন গঙ্গা একটা শুটিং, সেই গঙ্গা শুটিংয়ের সময় যে এখন হচ্ছে না, গঙ্গার উপরে শুটিং হচ্ছে, সেই গঙ্গা শুটিংয়ের সময়ও যে সেফটি প্রোটোকলগুলো আমাদের মেনটেন করতে হবে, সেটা অবশ্যই আমরা তৈরি করব। অর্থাৎ সেফটি প্রোটোকল মেনটেন করার কথা বা মেনটেন করবেন এমনটা জানাচ্ছে ফেডারেশন, কিন্তু এতদিন হয়নি কেন? হলে তো এরকম রাহুলের মতো তরতাজা প্রাণকে এভাবে হারিয়ে যেতে হতো না। আমরা সেই ছবি দেখছি, এই ভিড়ের মধ্যে চলচ্চিত্র জগতের ব্যক্তিরা তারা এইভাবেই হাঁটছেন। এইভাবেই আমরা পোস্টার যদি একটা দেখি, এরকম সাদা কালো একটা ছবি রাহুলের, এবং সেখানে জাস্টিস ফর রাহুলের জন্য বিচার চেয়ে এইভাবেই রাস্তায় নেমেছেন। চান জাস্টিস চাই, যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, একটা মার্ডার হয়েছে, তার বিচার চাই। এটা অ্যাক্সিডেন্ট নয়, ইটস আ মার্ডার, প্রি প্ল্যান মার্ডার। অভিযোগ করছেন যে মার্ডার হয়েছে, বিচার চান তারা। কারণ এই ধারণার একদম প্রত্যেকেরই দাবি, তারা বিচার চান। জাস্টিস ফর রাহুল এই প্ল্যাকার্ড নিয়ে শিল্পীদের একাংশ তারা এই মুহূর্তে মিছিল করছেন। অন্যদিকে আজকে আমরা কি ছবি দেখলাম, একেবারে রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে আর্টিস্ট ফোরাম তারা পৌঁছে যায়। সেখানে অভিযোগ দায়ের করা হয় এবং সেখান থেকে বেরিয়ে, অর্থাৎ রিজেন্ট পার্ক থানা থেকে বেরিয়ে শান্তিলাল মুখোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআর এর অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আজ যারা পথে নামলেন একেবারে বিচারের দাবিতে, জাস্টিস ফর রাহুল এই প্ল্যাকার্ড হাতে, সেই শিল্পীরা কে কি বলছেন একবার শুনবো। পথে নামতে আমরা বাধ্য হলাম, যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। এই যে 3 রকম ভার্জন শোনা যাচ্ছে, এই হয়েছিল, সেই হয়েছিল, আমরা ভীষণই দুঃখিত। আমার মনে হয়
সবাই এবং সাধারণ মানুষও ভীষণ দুঃখিত এই সিচুয়েশনটা নিয়ে। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। আসলে প্রকৃতভাবে কি হয়েছে সেইটার একটা স্বচ্ছ বিচার, একটা পূর্ণ তদন্ত, এই বিচারই চাইছি। আমি সমীরদার কাছে যাব। সমীরদা, দেখুন 29 তারিখেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এবং ঠিক তারপর থেকেই প্রথম একদম এই খবরটা যখন সামনে আসে তখন প্রথমেই আমাদের মাথায় যে প্রশ্নটা এসেছিল তা হলো একটা শুটিং করতে গিয়ে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা থাকবে না। আর আজ দেখুন 6 দিন, অর্থাৎ আমি বলছি 7 দিনের মাথাতে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পেলাম না। এই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঠিক কিভাবে হলো? দেখো, প্রথম কথা, কোনো উত্তর পাবো দেখেও আমি আশা করি না, কেন আমাদের রাজ্যে আনফর্চুনেটলি কোনো নিরপেক্ষ তদন্ত আমরা দেখি না, এবং তার মানে সরকারের যে পদক্ষেপ হওয়া উচিত সেগুলো আমরা দেখি না। আরেকটা জিনিস হলো, এখানে আমি খুব অদ্ভুতভাবে দেখলাম যে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, মাননীয় স্বরূপ বিশ্বাস, তিনিও আছেন, খুব ভালো কথা। ওনার তো ফেডারেশন রয়েছে, উনি তো কথায় কথায় ব্যান করে দেন সমস্ত শিল্পীদের, যে কাজ পাবে না, এই অনির্বাণকে বন্ধ করে দিয়েছে, এরকম কত কত। ইনফ্যাক্ট রাহুলও তাদের শিকার ছিল। দ্বিতীয় কথা, যে শুধু তো শিল্পীরা নয়, আমি অন্য পয়েন্টে আসছি, আমি শুধু সিকিউরিটি না, দেখো মানুষকে কিভাবে ইনসিকিউর করে দেওয়া অন্যদিকেও, যে তার ভাত বন্ধ করে দাও। অর্থাৎ এই যে শুধু শিল্পীরা নয়, কলা কুশলী যারা আছেন তারাও প্রতি মুহূর্তে ভয় থাকেন কখন কার উপরে খাড়া নেমে আসবে। এই ফেডারেশন না বললে ওরা কাজ করতে পারবে না, তাতে যে তার সংসারটা চলছে না এটা ফেডারেশন ভাববে না। ফেডারেশন বলে দেবে কজনকে নিতে হবে, যেখানে দরকার নেই সেখানেও নিতে হবে, অথচ যেখানে এবং যাদেরকে নেওয়া দরকার, যেমন এইখানে এই পারপাসে যারা সিকিউরিটি দিতে পারবেন তাদেরকে নেওয়া দরকার ছিল, কোনো ভ্রুক্ষেপ নেই। খালি এখন লোকের সামনে এসে বলছেন এটা আর আমরা নিরপেক্ষ তদন্ত চাই। নিরপেক্ষ তদন্ত আমাদের এখানে এই রাজ্যে আমরা আশা করি কি করি না, অদ্ভুতভাবে। হ্যাঁ, আসলে পুরো ব্যাপারটাই ফেডারেশন, প্রযোজক সংস্থা এবং চ্যানেল, এদের একটা নেক্সাস। এখানে কোন ফিল্ম হবে, কোন সিরিয়াল হবে সেগুলো ঠিক করেন এরা বসে, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। আমার প্রশ্নটা হলো এনারা কারা কারা? আজকে লীনাদিকে যে জায়গায় বসানো, ওনাকে মহিলা কমিশনের চেয়ারপারসন করা হয়েছে। উনি কিছু সিরিয়াল উনি লিখেছেন বা লেখেন, এবং সেগুলোর মান আপনারা যারা টেলিভিশনটা দেখছেন আপনারা জানেন সেই সিরিয়ালের মান কি। ধরা হয় যেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন লেখা, তাকে করে দেওয়া হলো মহিলা কমিশনের চেয়ারপারসন। আজকে অবধি ওখানেই তো পদত্যাগ করা উচিত। দ্বিতীয় কথা, উনি প্রথম থেকে মিসগাইড করে আসছেন। আমরা যতটুকু নিউজ চ্যানেল এবং খবরের কাগজ পড়েছি, প্রথম থেকে উনি মিসগাইড করে আসছেন। এগুলো সদুত্তর কে দেবে? আজকে কেন আর্টিস্টদের নামতে হলো? সত্যিই তো এরা ইনসিকিউর প্রতিটি জায়গায়। ভাবা যায় একটা শুটিং চলছিল, একটা শুটিংয়ে যতক্ষণ না প্যাক আপ বলা হবে, যেখানে ক্যামেরা চলছে, ক্যামেরা অন, সেটাকে কি করে বলা হয় যে শুটিং চলছিল না? এগুলো ভাবা যায় না, এর কোনো উত্তর নেই। একদম, মানে আমরা শুনছিলাম সৃজিত মুখোপাধ্যায়ের বক্তব্য, আমরা শুনছিলাম তিনি বলছেন যে বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হলো, কারণটা জানার জন্য রাস্তায় নামতে হলো। আমি সমীরদার কাছে আসবো, তবে তার আগে আমি একবার অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, মানে দেখুন একটা বিষয়, মানে যে একটা মৃত্যু যাকে কেন্দ্র করে এত প্রশ্ন উঠছে, যেখানে এই অভিযোগটাও সামনে এসেছে যে ওই শুটিংয়ের জন্য কোনো রকম অনুমতি নেওয়া ছিল না, তো সেক্ষেত্রে এই যে এত প্রশ্ন একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাহলে তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? প্রথমেই বলে দিই যে এইভাবে শুটিং হয় না, এইভাবে শুটিং হয় না। শুনে রাখুন, শুটিং করতে গেলে কতগুলো পারমিশন লাগার দরকার। হু ইজ দ্য ডাইরেক্টর, কারা পরিচালক? আপনি আমাকে বলুন তো, ওইখানে যখন গিয়েছিল একটা শুটিংয়ে যখন হচ্ছে, ক্যামেরা অন ছিল, অ্যাকশান বলে একটা কথা, আমিও অভিনয় করেছি, অ্যাকশান। আচ্ছা, এই যে মানুষগুলো ছিল, আপনি জানেন আমি 2 মাস আগে দীঘা ঘুরে এলাম, ওখানে কত সতর্কবার্তা। আপনি যখন ওখানে যাচ্ছেন, যারা পরিচালক আছে জিজ্ঞাসা করি, নুলিয়া ছিল? আপনারা কি নুলিয়াকে রেখেছিলেন? এত বড় ওখানে একটা স্রোত থাকে, এইভাবে কি একটা শুটিং হয়? একটা মারাত্মক শুটিং। আমি আপনাকে আজকে বলছি, তদন্ত কি হচ্ছে আমি এই প্রসঙ্গে আমি যাব না, তবে ইটস ফুললি ডিপেন্ডস অন দ্য পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড ভিসারা। কেন আপনাকে এই কথাটা বলছি? পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে আজকে যদি জলে ডুবে মারা যায়, তাহলে ডোবায় হলে নখের ভিতরে কাদা থাকে এবং নানা রকম আমরা দেখেছি পাকস্থলীতে জল থাকে, কিন্তু এখানে যেহেতু নোনা জল, আপনি দেখবেন বডি অনেকটা রাজহাঁসের মতো হয়ে যায়। আপনি জামা প্যান্ট থেকে বিশেষ করে শর্ট প্যান্টগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, বিভিন্ন, দিস ইজ দ্য সিমটম।
কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে আগের দিন রাত্রেবেলা ওখানে সফট ড্রিঙ্ক বা কিছু খাইয়ে তার সাথে বিষ খাইয়েছি কিনা, সেটা হচ্ছে গিয়ে পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যে ভিসারাটা পাওয়া যাবে, এবং ভিসারা যদি করে থাকে এখন পর্যন্ত জানি না তদন্তে কি হয়েছে। এনারা আজকে বলছেন মার্ডার হয়েছে, এনারা বললে তো হবে না। আপনারা যদি মনে করে থাকেন আমিও সমবেতি, কিন্তু আমরা এখনো আপনার স্যাটিসফাইড নয় নির্ভয়া কাণ্ডে। ইটস ফুললি ডিপেন্ডস অন পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড এফএসএল রিপোর্ট। আপনারা দেখেছেন চণ্ডীগড় থেকে যে সিএফএসএল এসে ওটা কন্টামিনেটেড কথাটা লেখা ছিল, বা শেষ হয়ে গেল। এবার আমার আপনাদের কথা এটাই প্রশ্ন, যে পরিচালক আমি দুদিন আগে কথা বলেছি। অরিন্দমবাবু, আপনাকে আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বর বাবু, একদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান স্টুডিও থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে, অন্যদিকে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানো হয়েছে, কিন্তু মৃত্যুর একেবারে 6 দিন পর এখনো পর্যন্ত কিন্তু প্রকৃত কারণটা জানা গেল না এবং কেউ দায়ও নিল না। সেটাই তো আমাদের প্রশ্ন। পরিষ্কার কথা বলছি যে পুলিশ এবং প্রশাসন, তাদের তো একটা জবাব দিতে হবে যে এইরকম একটা ঘটনা ঘটলো, আমাদের একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষকে আমরা হারালাম, অভিনেতাকে হারালাম। এবার শুধু অভিনেতা নয়, ওর সঙ্গে আমাদের অন্যরকম যোগাযোগও ছিল সবাই। এবার সেরকম একটা ঘটনায় এখনো পর্যন্ত সবে একটা এফআইআর দায়ের করেছেন। এফআইআর দায়ের করার জন্য অবশ্যই প্রয়োজন আছে। আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে রয়েছি, সেটা কথা নয়। কথাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এর ইনভেস্টিগেশন সম্বন্ধে মানুষ জানতে পারবেন কবে, কারণ অনেকগুলো বিষয় এখনো অধরা রয়েছে, নানা রকম ন্যারেটিভ চলছে এটা নিয়ে। এই ন্যারেটিভগুলোর মধ্যে কোনটা সত্যি এটা জানানো ভীষণ প্রয়োজন, এবং সেই দায়িত্বটা একদম সোজা কথা পুলিশ এবং প্রশাসনকে নিতে হবে। এটা তো এই মুহূর্তে সব থেকে বড় দাবি, এবং সেইটা নিয়ে দাবি সবাই তুলছেন, আমিও তুলছি, এটা স্বাভাবিক। একদম একদম, অনেক ধন্যবাদ কমলেশ্বর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যেরকম প্রশ্ন একটাই, একাধিক প্রশ্ন উঠছে, যদিও গাফিলতির প্রশ্নটা সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠছে, এবং তারই পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্নটা থেকে গেছে। কিন্তু পরিচালক অভিনেতা অরিন্দম শীলের বক্তব্য একবার শোনাবো। রেড টেপিজম এত কিছু এইসব বুঝি না, আমাদের কাছে খুব পরিষ্কার একটা কথা, পারমিশন ছিল কি ছিল না। যে প্রযোজনা সংস্থা একটা স্টেটমেন্ট খুব দায়সারা গোছের, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে আইনজ্ঞকে দিয়ে লেখানো, খুব দায়সারা গোছের একটা স্টেটমেন্ট। দের ইজ নো হার্ট ইন ইট, যে না আমরাও আছি, আমরাও ঝাঁপিয়ে পড়ছি, ওর কী হয়েছে, এই তো দেখুন এই তত্ত্ব, এই দেখুন এই পারমিশন লেটার, এই আমার নিরাপত্তা, এই সুরক্ষা ইয়ে ছিল, কাম আউট। কিছু তো ছিল না, দেখাবার জানাবার কিছুই জায়গা নেই। তো তাহলে দায়টা তো নিতে হবে, এবং সেই দায়টা জন্যই কালকের মিছিল। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, মানে একাধিক, মানে বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ছে। বলা হচ্ছে মানে প্রোডাকশন যারা স্টাফ ছিলেন সেই সময় তারা বলছেন যে প্যাক আপ হয়ে গেছে, কিন্তু প্যাক আপ হয়ে যাওয়ার পর তাহলে ক্যামেরায় সেই মানে শুটিংটা চলছিল কি করে, ক্যামেরা রেকর্ড হলো কিভাবে? ড্রোন শটের কথা বলা হচ্ছে, তো ড্রোন শটের তো একটা প্রপার মানে প্ল্যানিং থাকে। সেক্ষেত্রে তো অনেকেই বলছেন ড্রোন শট যদি হয়ে থাকে তাহলে কি করে ক্যামেরায় সেটা ধরা পড়লো? ড্রোন শট যদি চলে তাহলে তো প্যাক আপ হয়নি শুটিংয়ের। দেখো, প্রথম কথা, ফিল্মের শুটিংয়ের আমরা প্রত্যেকেই জানি যে রোল বলে একটা কথা আছে। যখন রোলিং হবে তখন তার মানে শ্যুট চলছে, যখন কাট বলছে তখন সেই শটটাকে অন্তকে কাটা হচ্ছে, এবং লাস্ট হলো প্যাক আপ বলে একটা কথা আছে। এই প্যাক আপ যদি হয়ে যেত তাহলে ক্যামেরা অন থাকতো না, তাহলে ড্রোন চলতো না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মাননীয় লীনা দি তিনি বলেছেন যে তখন নাকি শুটিং হচ্ছিল না। এটা হলো প্রথম মিসগাইড করা, এটা প্রশাসনকেও মিসগাইড করা। সুতরাং এই সত্যগুলো বেরোনো দরকার। এবং বারবার বলছি, টালিগঞ্জের যে নেক্সাস চলছে, এরা এত ফিউরিয়াস হয়ে গেছে, এরা জানে আমরা যা ইচ্ছে করব, আমাদেরকে কেউ কিছু বলার নেই। এটা দেখা যাচ্ছে, এবং আমরা দিনের পর দিন দেখেছি হাইকোর্টে মামলা হয়েছে এইসব নিয়ে, বিভিন্ন রকম মামলা চলছে। কেন চলবে? একটা আমরা বলি ফিল্মটা আমাদের একটা কালচারাল ব্যাপার, একটা সাংস্কৃতিক দিক। একটা সাংস্কৃতিক জায়গাতে এই ধরনের নোংরামো কেন থাকবে? কেন এরকম পলিটিক্স থাকবে? এখানে খালি রাজনীতি আমাদের শেষ করে দিচ্ছে বাঙালিকে। আমাদের গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আজকে শেষ হতে চলেছে এই রাজনীতির কারণে। কে বা কারা করছেন প্রত্যেকে জানেন। যারা আজকে মিছিল করছেন ওখানে আমি বলছি 100% লোক জানেন কারা কারা এই সমস্ততে জড়িত থাকে। আমি বলছি না ফেডারেশনে কেউ জড়িত, কিন্তু ফেডারেশনও দায় এড়াতে পারে না। কারণ ফেডারেশনে যদি সেরকম একটা ইনস্ট্রাকশন থাকতো বা ম্যানুয়াল থাকতো যে ভাই তোমার এই ধরনের শ্যুট করতে গেলে
আমি শুনলাম মাননীয় সৌরভবাবু বলছেন আমরা এটা করছি, মাঝখানে লিয়াজোর প্রবলেম হয়েছে দেখে হয়নি। তো এটা তো একদিনের কথা নাকি, শুটিং হচ্ছে কবে, কত বছর ধরে। তো সেইটা ওনারা যখন থেকে দায়িত্ব নিয়েছেন, ফেডারেশন এত সব ব্যাপারে নাক গলান, ফেডারেশনের বিরুদ্ধে কেউ কথা বললে তার মানে শিল্পী জীবনকে নষ্ট করে দেওয়া হয়, আর এই ব্যাপারে তারা দায়িত্ব নিতে পারেন না। তারা এখন মিছিলে চলে এসেছেন, একদমই, খুব ভালো অ্যাম্বুলেন্স কথা। নেই, চিকিৎসক নেই, কোনো রকম ব্যবস্থা নেই এর তালিকাটা দীর্ঘ, কিন্তু কেন নেই তার উত্তরটা নেই। দায় কেউ এড়াতে পারেন না, যেরকম সমীরদা বলছিলেন, কিন্তু দায় কি কেউ নেবে, এই প্রশ্নটা কিন্তু এখনো থেকে যাচ্ছে। আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং অভিযোগের ভিত্তিতে 0 এফআইআর দায়ের। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানায় 0 এফআইআর দায়ের করা হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম রয়েছে এফআইআরে। অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় এফআইআরে প্রযোজনা সংস্থার 2 অধিকর্তার নাম রয়েছে। ঘটনার পরে মিথ্যে বয়ান দেওয়া হয়েছিল, এরকমই অভিযোগ আর্টিস্ট ফোরামের। সামনেই ভোট, আর ভোটের আগে ক্রমশই যেন বাড়ছে হুমকি হুঁশিয়ারি। ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে। আবার কোথাও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধান, ভোটের আগে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠছে হুমকি হুঁশিয়ারির অভিযোগ। কারো বিরুদ্ধে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে, তো কেউ আবার ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। নির্বাচন কমিশনের নির্দেশের পর 2 নেতাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ইনি হলেন বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডল। বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তখনই তিনি এক ভোটারকে ভয় দেখান বলে অভিযোগ ওঠে। ভাইরাল হয় সেই ভিডিও। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। পাড়ার ছেলে, পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। গ্রেপ্তারের পর জামিনও পেয়েছেন তৃণমূল নেতা রাজু মণ্ডল। তারপর থানা চত্বর থেকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। রাজু কিছু বলবে? যা হবে 23 তারিখের পর। আমরা তো কাউকে ধমকি দিতে বলিনি, আমাদের কোনো কর্মীকে ইনস্ট্রাকশন দিইনি, তাহলে পরে আইন অনুযায়ী শাস্তি হবে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জীবনতলায় আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হয়েছেন এই মন্তব্যের জন্য। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে খোঁজে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমাদের ঘরের মা বোন ভাইদের, কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণে লড়াই আমাদের চলবে। ধৃত হাফিজুল মোল্লা হলেন দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্বাচন কমিশনের নির্দেশে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ, পরে জামিন পান তিনি। ওরা তো তাও কম বলেছে বা বেশি বলেছে নিয়ে বিচার হচ্ছে। মালকিন কি করছেন? মালকিন সর্বত্র বিভাজনের রাজনীতিকে চওড়া করার জন্য সমস্ত রকম প্ররোচনায় মদত দিচ্ছেন। তিনি গণতন্ত্রের বিরোধিতা করার কথা বলছেন। তিনি বলছেন সংবিধানকে উল্লঙ্ঘন করুন। তিনি সরাসরি বলছেন হাতে যা আছে নিয়ে নেমে পড়ুন। তিনি যা সব কথাবার্তা বলছেন সেগুলো আইন আমলে আসার মতো। নির্বাচন কমিশন এবং বাকি সংশ্লিষ্ট যত দপ্তর আছে সবাইকে অনুরোধ করব বিষয়টিকে খুঁটিয়ে দেখুন, কেননা আসলে মাথাটা অন্য জায়গায়। এরা যারা বলছে এরা হাইড্রাইডেড, এরা হচ্ছে শুধুমাত্র কিছু ফেস, কিছু মুখ। পদক্ষেপ করছে নির্বাচন কমিশন, কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে ভোটের আগেই যদি এভাবে হুমকি হুঁশিয়ারি চলতে থাকে তাহলে ভোটের পর কি হবে। রাজীব চৌধুরী, শান্তনু নস্কর ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি এখান থেকে শুরুতেই কৃষ্ণুদার কাছে যাব। কৃষ্ণুদা, মানে আপনারা বারবার বলেন যে বিজেপিকে খালি হাতে ফিরতে হবে পশ্চিমবঙ্গ থেকে, মানুষ জবাব দেবে, আপনারা মানুষের হয়ে লড়াই করবার জন্য একেবারে সুপ্রিম কোর্টে পর্যন্ত সওয়াল গিয়ে করছেন, যেটা আপনারা বলেন। কিন্তু অন্যদিকে আবার এই পঞ্চায়েত প্রধান বলুন বা ওয়ার্ড সভাপতি বলুন, তাদেরকে আবার বাড়ি বাড়ি যেতে হচ্ছে, ভোটারদেরকে এভাবে ভয় দেখাতে হচ্ছে, যেখানে বলতে হচ্ছে রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। কি যুক্তি রয়েছে তাহলে? আবার বলা হচ্ছে যে যখন ভোট হবে তখন ক্যামেরা চলবে, পুরোটা লাইভ হবে। না, বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো বেআইনি কথাবার্তা বলে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তোমরাও চিত্রটা দেখিয়েছো, আমরা আলোচনা করছি। তো তোমরা একটু জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়িতে গিয়ে কি করছে, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছে, সাধারণ ভোটারকে হুমকি দিচ্ছে, তারও তো ভিডিও আছে, সেটাকে চেপে রেখেছো কেন? তুমি তো দিলীপ ঘোষ খড়গপুরে গিয়ে সাধারণ আপনি ভুল করেছেন, আপনি দেখেননি। আমরা একদম দেখিয়েছি জগন্নাথ চট্টোপাধ্যায় যখন প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে যে বচসায় জড়িয়েছিলেন, পুরোটা দেখি। এখানে এই আলোচনায় তো ঘটনাটাকে চেপে দিচ্ছ না? আমি একদম চাপা হয়নি, আপনার মনে হয় সেটা, আপনার মনে হচ্ছে আপনি বলতে পারেন। জয় বাংলা শুনে তেড়ে গিয়ে তাদেরকে হুমকি দেবো, পেটাবো, মারবো, ধরবো, এসব বলছে। আজকে অশোক কারক বিজেপি নেতা নন্দীগ্রামে সাধারণ ভোটারকে তেড়ে গিয়ে মারতে যায়নি, তারও তো ভিডিও আছে, সেটাও দেখাও। তবেই তো একটা আনবায়াস রিপোর্টিং হয়, আনবায়াস আলোচনা করতে পারি। আজকে ভবানীপুরে পাড়ার পর পাড়াতে আর্ট কলেজ থেকে কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে গিয়ে লোকের বাড়িতে এই বিজেপিকে ভোট দিন, লোক থেকে অনুমতি না নিয়ে বেআইনিভাবে লিখে দিচ্ছে, সেটাও দেখাও। সিলেক্টিভ বিজেপি কেন? আরে বিজেপি মাঠে ঘাটে নেই। বিজেপি যতই বিজেপিকে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হোক, মানুষের অভিজ্ঞতা আজকে পশ্চিমবাংলাতে বিজেপি প্রচারই নেই। তো বিজেপি তো কোথাও নেই, আমরা তো দেখতে পাচ্ছি না। এই তো আমি তো 5টা বিধানসভা পেরিয়ে এলাম, বিজেপির দেওয়াল লিখন নেই, মিছিল নেই, মিটিং নেই, কিচ্ছু নেই। বিজেপি শুধু আছে এই অপটিক্সে, তার তো 5 বছর ধরে তাই ছিল, কোর্টে আর এই মিডিয়াতে। তো সুতরাং এগুলো কিছু না। আমরা ব্যতিক্রমী দল। আমরা আবার বলি, আমাদের মধ্যে ন্যায় অন্যায়, যদি কেউ অন্যায় করে নিক না, পুলিশ ব্যবস্থা নিক। আজকাল নির্বাচন কমিশন সব নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিজেপিতে ছাড় কেন? বিজেপিকে নিয়ে আলোচনাতেও এই ব্ল্যাকআউট কেন? এটাই মানুষ সব লক্ষ্য রাখছে। না, কৃষ্ণদা বলছেন বিজেপিকে নিয়ে ব্ল্যাকআউটে মানে আলোচনা নেই কেন? আমরা একদম সেটা দেখিয়েছিলাম যখন একদম কৃষ্ণদা হয়তো দেখতে পাননি যে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন, কি হয়েছিল পুরোটা দেখিয়েছিলাম, কি বলেছিলাম সমস্তটা দেখিয়েছিলাম। কিন্তু আবার কৃষ্ণদা হয়তো ভুলে যান যখন এই ভবানীপুরে একেবারে যখন শুভেন্দু অধিকারী প্রচারে যান, তখন তাকে লক্ষ্য করে কিভাবে জয় বাংলা স্লোগান দেওয়া হয় সেটা আমরা দেখেছি। আজকের এই ঘটনা একদম অধীর চৌধুরী যখন তিনি প্রচারে বেরিয়েছেন, কিভাবে তাকে একদম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, একেবারে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে, সেখানে স্লোগান দেওয়া হয়েছে, সেগুলো হয়তো কোথাও গিয়ে কৃষ্ণদা লক্ষ্য করেন না, আমরা কিন্তু দেখাই। কেয়াদি, দেখুন, বিষ বৃক্ষে আপনি অমৃতের আশা করতে পারেন না। যখন গাছটাই বিষাক্ত, যে সুপ্রিমো তিনি যখন হুমকি ধমকি ধমকানি দিচ্ছেন, আপনার কি মনে হয় না তাহলে আমচে চামচেগুলো দেবে না? এইখানে মমতা ব্যানার্জি যেখানে স্পষ্ট বলছেন যে 4 তারিখের পরে শার্টের পেছনে পোস্টার করে লিখে দিতে হবে আমি বিজেপি করে ভুল করেছি বা আমি বিজেপি করি না, এইখানে তাহলে এই আমচে চামচেরা বলবে, এটাতে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? আসলে তৃণমূলের যদি মুখপাত্র এত লেকচার বললেন বিজেপি কোনো জায়গায় নেই, বিজেপিকে তাহলে ভয় পাচ্ছেন কেন? আর এই হাফিজুল্লাহ মোল্লা, আমার খুব জানতে ইচ্ছা করছে দেবস্মিতা, যে কথাটা উনি বলেছেন যারা অবিশ্বাসী মানে যারা তৃণমূলকে ভোট দেবে না তারা অবিশ্বাসী বা তারা কাফের। ব্যাপারটা তো এখন এই জায়গায় তার চলে গেছে। তৃণমূল নিজেদের বলে আমরা ধর্মনিরপেক্ষ, অথচ চূড়ান্ত ধর্মনিরপেক্ষতার কোনো নিদর্শন আমরা দেখি না, বরং চূড়ান্ত উগ্র সাম্প্রদায়িকতার নিদর্শন যেটা হাফিজুল্লাহ মোল্লা বলেছে। এবং অদ্ভুতভাবে তাদের জামিন হয়ে যায়। এই যে ধমকানি দিচ্ছে, ছানা বড়া, চক্ষু ছানা বড়া হয়ে যাচ্ছে আমাদের শুনে, তাদেরকে কি করে জামিন হয়ে যায়? অর্থাৎ তাদের জন্য কি কেসটা খুব রুজু, মানে খুব হালকা করে কেস দায়ের করা হয়েছিল, চার্জশিট, যে কারণে সে কেসটা জামিন পেয়ে যায় শিগগিরই। এবং তার সঙ্গে উনি বলছেন বেআইনি, সব থেকে বড় বেআইনি কাজ তো মমতা ব্যানার্জি করেছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, মমতা ব্যানার্জিকে সেন্সর করুন, কারণ ওই বিষাক্ত গাছ যতক্ষণ না সেন্সর হবে ততক্ষণ এই ফলগুলো এইরকম ভাবে মানে বিষাক্ত বাষ্প ছড়িয়েই যায়। এখন বিষয়টা হচ্ছে কুলদীপ সেঙ্গার ধর্ষণ করে সে বেল পেয়ে যায়। আজকে ধর্ষণের দায়ে অভিযুক্ত শুধু নয়, দোষী সাব্যস্ত বাবা রাম রহিম আর ওই আসারাম বাপু দুজনে বিজেপি প্রচার করার জন্য কেরল পেয়ে যায়। আজকে বিভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে কোনো প্রসিডিং হয়নি, কোনো লিগ্যাল প্রসিডিং হয়নি। বিষয় হচ্ছে ধর্ষকদের যারা ছেড়ে রাখে, ধর্ষক যাদের দলের মধ্যে মহিমামণ্ডিত হয়, যাদেরকে মালা করে আপ্যায়ন করা হয়, সেই দল
মামুলি একটা হুমকি তাকিয়ে কি দিয়েছে সব বিচার করছে, মানুষ সব নজর রাখছে, মানুষ সব মানে নেতাদের শাসানি, নেতাদের যে বিষয় হুমকি দেওয়ার সেই তালিকা কিন্তু দীর্ঘ। আমরাও দেখেছি কার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু যে প্রশ্নটা কৃষ্ণদাও তুললেন কিছুক্ষণ আগে, যে জগন্নাথ চট্টোপাধ্যায় যেভাবে হুমকি দিচ্ছেন, যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে, সেক্ষেত্রে বিজেপি কেন কোনো রকম ব্যবস্থা নেয় না? সেই প্রতিক্রিয়া আমি মানে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না, এই অভিযোগ বা এই প্রশ্নটা কৃষ্ণদা তুলছেন। আমি আসবো কেয়াদি, তোমার রিয়াকশন নেব, তবে তার আগে চয়নদা। এই হুমকির প্রতিযোগিতা শুরু হয়েছে এবং পুলিশেরও কিছুটা হলেও দেখলাম নিষ্ক্রিয়তার প্রতিযোগিতায় পুলিশ নেমেছে, কাকে কতটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। বিষয়টা হচ্ছে যে এই হুমকি এটা নিয়ে নির্বাচনের আবহকে যে যেভাবে উত্তপ্ত করা হলো, তাদের আসল ইস্যুগুলো চাপা পড়ে গেল। প্রায় 45% ভোটারকে বাদ রেখে ভোটার তালিকা তৈরি করার যে চেষ্টাটা শুরু হয়েছিল, সেটা কতদূর এগোলো আমরা এই আলোচনার আগে আশেপাশে কিন্তু আমরা খুব বেশি পাইনি। আজকে আমাদের বামফ্রন্টের ইস্তেহার বেরিয়েছে, সেখানটায় কর্মসংস্থান নিয়ে আলোচনা আছে, সেখানে স্বাস্থ্য নিয়ে আলোচনা আছে। আমরা পরিষেবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমাদের জনগণ সমর্থন করেন তাহলে। সে বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ভিউ, সেগুলো খুব একটা বেশি আসছে না। এই হুমকি চমকি এবং ভোট দিতে হবে, এও যেমন বলেছে ভোট দিতে হবে, অন্যজনও ভোট দিতে না দিলে কী কী হতে পারে, রোগড়ে দেবো টুকরে দেবো, সব কথাবার্তাগুলো আসছে। এইগুলো কি গণতন্ত্রের পক্ষে সপক্ষে সঠিক বলে আপনারা মনে করছেন? এবং আরও একটা কথা স্পষ্টভাবে জানানো যাক যে ভোটারদের যে ক্ষোভ, সেই ক্ষোভকে দাঙ্গা হিসাবে তুলে ধরার একটা চেষ্টা গতকাল আমাদের সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে করা হলো, সংবাদ মাধ্যম সেভাবেই দেখালো। আমরা খুব বিস্মিত যে ভোটাররা যারা বাদ পড়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে উদগ্র বাসনা, এবং খুব ক্যাজুয়ালি বলে দেওয়া হচ্ছে যে এবছর না হয় দিতে পারবেন না, সামনের বছর দিতে পারবেন। মানে তারা গত বছর অবধি ভোট দিয়েছে, তার মানে সরকার যেটা চলছে তাদের ভোটে সেই সরকার চলেছে, সেটাকে অবৈধ আমরা প্রশ্নটা তুলে যাচ্ছি। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রশাসন যে এই হুমকিগুলোকে প্রশ্রয় দেবে এবং সংবাদ মাধ্যমকে ব্যবহার করে এই গণতন্ত্রকে চ্যালেঞ্জ করার একটা অপপ্রয়াস করবে এই রাজনৈতিক দলগুলো, এটা খুব চমকাবার জায়গা নয়। কিন্তু যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ভোট না দিলে ছানাবড়া পাঠিয়ে দেবো, বাড়িতে বসে থাকবেন, এই ধরনের কথাবার্তা, তারপরে ওই যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে নেতা হইচই করে বলছিলেন, এই আবহটা গণতন্ত্রের পক্ষে কতটা সঠিক সেটা আমরা প্রথম থেকে এই ধরনের আশঙ্কা প্রকাশ করছিলাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার হাতে নাকি প্রশাসন নেই, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন। একেবারে এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা জানি রাজ্যে, আমি আসবো আবার চয়নদা। কিন্তু দেখুন এখন থেকে সেই দাপাদাপিটা শুরু হয়ে গেছে, যে ভোট মানেই সত্যি আমাদের মনে সেই ভয়, সেই হিংসা, আর এই যে শাসানি, অর্থাৎ এই নেতাদের যে একের পর এক দাওয়াই, একের পর এক বক্তব্য, এই তালিকাটা কিন্তু দীর্ঘ। আমি প্রদীপদার কাছে আসবো, তবে তার আগে ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য এবার বিদায়ী তৃণমূল বিধায়কের। অসিত মজুমদার কি বলেছেন, কেন বলছি আপনাদের সামনে একবার দেখাবো। তারা আমাদের পোলিং এজেন্ট হবে, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুলটা নিচে আসছে না আঙুলটা উপরে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন F7 জমা দিতে যাবেন বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি, আমার 361টা বুথ, 361টা বুথে প্রতিটা বুথে ঘাটের উপর জেলা ফুল পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে। আর দেবাংশুর জয়যাত্রা, দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। মানে প্রদীপদা, কেউ বলছেন ক্যামেরা থাকবে, কেউ বলছেন আঙুলের দিকে খেয়াল রাখবেন, আবার মানে বেতাল হলেই আবার ছাড়া পড়া রসগোল্লা পৌঁছে যাবে বাড়ি বাড়ি। শুধু মিষ্টি যাবে না, তার সঙ্গে ডিজেও বাজবে, এটা তো অনেকদিন আগেই আমরা শুনেছিলাম। আসলে মুশকিল হচ্ছে, দেখুন সাধারণ মানুষ আজকে, কিছু মানুষ তো প্রশ্নচিহ্নের মুখে রয়েছে যে তারা ভোট দিতে পারবেন কিনা, আর কিছু মানুষ এখন ভাবছে যে ভোট দেবেন কিনা। তার কারণ এক একটা ওয়ার্ডে বা এক একটা বুথে যদি তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা কমে যায়, তাহলে সাধারণ মানুষদের ওপরে কি দাপাদাপি হবে, সেইটার একটা আশঙ্কা সাধারণ মানুষ করছে। যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে যে 250-এর বেশি আসন নিয়ে জিতবেন, এই কনফিডেন্স যাদের আছে, তারা দলীয়ভাবে কেন অ্যাকশন নিচ্ছে না এনাদের বিরুদ্ধে? তারা কি দল কি তাদের পেছনে আছে?
আজকে নির্বাচন কমিশনের হাতে আইন শৃঙ্খলা আছে না নেই সেটা তো অন্য প্রশ্ন, নির্বাচন কমিশনের সে দায়িত্ব আছে, সেখানে আমরা প্রশ্ন তুলব। কিন্তু একটা শাসক দল যার এত কনফিডেন্স আছে, নাকি কনফিডেন্স নেই, কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে কিছু কিছু বুথে, তাই এরকম ধরনের কথাবার্তা বলতে হচ্ছে। আজকে যে অসিত বাবুর যে কথা আপনারা শোনালেন, আচ্ছা বলুন তো, যে নির্বাচন কমিশনের ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ওপরে থাকবে না নিচে থাকবে এখন থেকে কি করে বুঝছেন? এই যে আপনি আঙুলটা উপরে, তার মানে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের জায়গাটা খুব ব্যক্তিগত, কনফিডেন্সিয়াল, তাহলে সেটা কনফিডেন্সিয়াল থাকবে না, সেখানে আমার আঙুল কোথায় যাচ্ছে সেটা কে দেখবে? তার মানে তার মানে তো আজকে ইলেকশন কমিশনকে শুধুমাত্র এই গাড়িগুলোতে ক্যামেরা লাগালে হবে না, একদম নিরবিচ্ছিন্ন সিসিটিভি রাখা উচিত, যে অন্য কোনো দিক থেকে বাইরে থেকে কোনো ধরনের নজরদারি দলরা করছে কিনা। আমি কিন্তু এখানে সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে রাজনৈতিক দল যদি বিজেপির রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব তারা যদি এই ধরনের কথাবার্তা বলে, দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে, তবেই দল যে এটা অনুমোদন করছে না সেটা বোঝা যাবে। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পুলিশ দিয়ে তারা কি কেস দিচ্ছে না দিচ্ছে সেটা তো আরেকটা বিষয়, কিন্তু দল হিসাবে আমরা কেউই অশান্তি চাইছি না। এর নিদর্শনটা কোথায়? এর নিদর্শনটা আগে ইমিডিয়েট আমরা দেখতে চাই, তারপরে ইলেকশন কমিশন ঠিক করছে না, পুলিশ আরো করা হতে হবে, সেটা আমরা দেখব। একদম কিয়াদি, এখানেই তৃণমূল অভিযোগ করছে যে এক যাত্রায় পৃথক ফল, মানে তৃণমূলের বক্তব্য, কৃষ্ণদাও বলছিল যে তৃণমূল তো ব্যবস্থা নেয়, কিন্তু এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় যেভাবে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিয়েছেন আমরা দেখেছি, সেখানে বিজেপি তো কোনো ব্যবস্থা নেয় না, মানে তোমরা কোনো ব্যবস্থা নেও না। জগন্নাথ চট্টোপাধ্যায় কোন ভোটারকে হুমকি দিয়েছেন, কোন ভোটারদের ধমকানি চমকানি দিয়েছেন? সিআরপিএফ তারা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ক্যারাম বোর্ড খেলবে, তাদের তো আর নিশ্চয়ই ফুল বেলপাতা দিয়ে পুজো করা হবে না। এখানে ভোটারদের, যারা সাধারণ ভোটার, যারা সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কথা বলা হচ্ছে। আর ভার্সেস কি দেখছি, কোথায় হাফিজুল মোল্লা আর কোথায় বহরমপুরের এই চ্যাংড়া ফচকে নেতা, তারা বাড়িতে গিয়ে উস্কানি দিচ্ছে, ধমকানি দিচ্ছে, শাসানি দিচ্ছে। এক, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে এই বামেরা বললেন যে তাদের ইস্তেহারে অনেক কিছু রয়েছে, তার মধ্যে কর্মসংস্থান, স্বাস্থ্য, অনেক কিছু। আপনারা 34 বছর কত কর্মসংস্থান করেছিলেন? বড় যা কর্মসংস্থান ছিল সবগুলো বন্ধ করে দিয়েছেন। 15 বছর বলতে দিন। চয়নদা আপনি যখন বলেছেন, আমি বলিনি, একটু শুনে নিন, শোনার ধৈর্যটা রাখুন না। আরে একটু ধৈর্য রাখুন না। আপনি যখন বলে গেছেন আমি কিন্তু আপনাকে আটকাইনি, তখনই আটকাতে পারতাম। তৃণমূলকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে, তারা এখন হঠাৎ করে 34 বছর তাদের এখন সন্তানরা পড়াশোনা করে চাকরি করেছিলেন, সে সময় 34 বছরই করেছিলেন। এই তথ্যগুলো অবল করবেন না, এগুলো বিকৃত করবেন, সব তো বেঁচে দিয়েছে, প্লিজ বিকৃত করবেন না, করবেন না, তৃণমূলের হাতে রাজ্য সরকারটা তুলে দিয়ে আপনারা এখন বসে আছেন, ভাবছেন তৃণমূল আবার আপনাদের হাতে তুলে দেন। কথা হচ্ছে যে হুমকি চমকি যদি আমরা দেখি 2021-এ হারার পর এই রাজ্যতে কাদের এত হুমকি দিতে দেখেছি? কেন্দ্রীয় বাহিনীর বডিগার্ড বিশিষ্ট তারা নিজেরা সুরক্ষিত হয়ে সাধারণ তৃণমূল কর্মীকে, সাধারণ বাংলার মানুষকে 5 বছর ধরে কারা হুমকি দিয়েছে? কারা বলেছে যে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে বার করে রাস্তায় আছাড় মারবো? আমি আটকাইনি, কেয়া তোমাকে আটকাইনি, তোমাকে আমার বলতে হচ্ছে কেন? আমাকে বলছি যে 300 জন মানুষ আমাদের কর্মীদের রক্ত আমরা দেখেছি, আপনাদের তোমাদের কর্মী নয়, তোমরা নাটক করতে গিয়েছিলে, তোমরা একজনকে কাশীপুরে নিয়ে নাটক করে গিয়ে কমান্ড হসপিটালে পৌঁছানো করলে, তারপরে কি বলছে স্টুডিওতে একেবারে চরমে পৌঁছেছে। দেখুন একদিকে এরকম ভাবে নেতাদের শাসানি, হুঁশিয়ারি একেবারে বাড়ছে ভোটের আগে, অন্যদিকে মোথাভারির ঘটনা, সেই ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা ইতিমধ্যেই এনআইএ তদন্ত শুরু করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, যে গ্রেপ্তার তো সিআইডি করেছে। বিরতিতে যাওয়ার আগে রাখবো আপনাদের সঙ্গে। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন,
সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মোথাভারির ঘটনায় তিনি বলছেন যে গ্রেপ্তার সিআইডি করেছে, অন্যদিকে তিনি আজকে বলছেন যে প্রতিরোধ কোনোটাই করা যাবে না, ডেপুটেশনও দিতে পারবে না কেউ কমিশনের কাছে। কেয়াদি, দেখুন, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ অনেক কিছুই তো হচ্ছে, এবং ওই মানে কি বলবো, ক্রেডিট নেওয়ার ব্যাপারে আমরা জানি, তিনি ক্রেডিট শ্রী তাকে দেওয়া উচিত। সিআইডিটাও এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে, যাই হোক সেটা উনি বলেছেন, আলাদা কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে নিশ্চয়ই করা যাবে, কিন্তু তার একটা উপায় আছে। যারা জুডিশিয়াল অফিসিয়াল তাদের 17 ঘন্টা আটকে রেখে তাদের গাড়ি ভাঙচুর করে ড্রাইভারকে পিটিয়ে, এটা কোন ধরনের প্রতিবাদ? কিন্তু এই প্রতিবাদটাতে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, যে কারণে আমরা দেখেছি ফারাক্কা থেকে চাকুলিয়া এবং তারপরে কালিয়াচক সব জায়গায় একই মডেল, কারণ মমতা ব্যানার্জি চেয়েছেন এইরকম বিশৃঙ্খলা, এইরকমভাবে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার। চয়নদা, দেখুন, 8,18,000 টোটাল ওই জেলাতে ওই অংশটায় মোথাহারি কেন্দ্রে আপনার রয়েছে, হ্যাঁ, মোথাবাড়ি কেন্দ্রে আপনার বিচারাধীন রয়েছে। সেই অংশের রতুয়াতে রয়েছে 88,000, আর যে অংশ মানে টোটাল 1,08,000 ওই রতুয়া ওই চত্বরটাতেই এতগুলো ভোটারের নাম বাদ পড়েছে। তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছিল, এবং আজকে সকাল অবধি আপনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে নির্বাচন যে ট্রাইব্যুনাল খোলা হয়েছে, সে অফিস এখন সকালবেলা অবধি আজকের খবর যে খোলেনি, ওইখানটা তো বিডিও অফিসও খোলা হয়নি, কোনো এন্টারটেন করা হয়নি ওদের। ক্ষোভ বিক্ষোভটাকে সঠিকভাবে হ্যান্ডেল সরকার যদি করতে না পারে, সেগুলোকে দাঙ্গা হিসেবে চালিয়ে দেবে। আর যাই ভদ্রলোকের কথা বলা হচ্ছে, তিনি তো দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে। তো প্রশ্ন থাকবে, ক্ষোভ থাকতেই পারে, তা বলে বিচারকদের এরকম ঘন্টার পর ঘন্টা আটকে রাখা যায় না, তারপরে তাদের কর্মের উপর ভাবে হামলা করা যায় না। পরিকল্পনা, এই পরিকল্পনাটা প্রথম কথা হচ্ছে যে মানুষের ভোটাধিকার কাটতে গেলে মানুষের প্রতিবাদ করা গণতান্ত্রিকভাবে অধিকার আছে, কিন্তু সেই প্রতিবাদটাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি তার একজন এজেন্ট, একজন মিমের গতবার যে প্রার্থী ছিল, যে তৃণমূলের মিমের প্রার্থী ছিল, তাকে সেখানে ঢুকিয়ে উত্তক্ত করেছে পরিবেশটা, এবং তারপরে তাকে বাগডোগরা থেকে বিমানে করে দিল্লি বম্বে পাঠিয়ে দিচ্ছিল। সেখানে বিজেপি তাকে আশ্রয় দিয়ে রাখতো, এবং তাকে সিআইডি রেখেছে, কারণ সিআইডি দেশে শেষ পর্যন্ত সেই মাত্রা অবধি পৌঁছানো যাবে তো, যে কার মদতে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো বিচারকদের সঙ্গে। মমতা ব্যানার্জির সাথে দিলীপ ঘোষের ছবি আছে, মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর ছবি আছে, সঙ্গে স্টেজে আরে মমতা ব্যানার্জির সাথে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ছবি থাকে, তাতে কি হয়েছে? লজ্জা করুন। হ্যাঁ, বেশ, এই তো ছবিটা দেন। আরে নীরব মোদির সাথে মোদির ছবি আছে, নীরব মোদিকে সাথে করে পকেটে করে নিয়ে গেছিল মোদি। আরে বলুন, মোদি এই পুরো প্রক্রিয়ায়, এসআইআর প্রক্রিয়ায় যারা সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে বিএলও এবং এখন জুডিশিয়াল অফিসার, যারা এই কাজ সুষ্ঠুভাবে করার জন্য নিজেদেরকে এগিয়ে আনছে, তারাই হচ্ছে গিয়ে তাদের ওপরে এই আক্রমণ। আমরা প্রতিবাদ প্রতিরোধ সব বুঝতে পারছি, কিন্তু প্রতিকারটা কোথায়? এই ধরনের যে অস্বস্তিকর অবস্থা, এই ধরনের যে দাঙ্গার পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আবারও বলছি, পুলিশ প্রশাসন থাকবেই, কিন্তু লোকাল লেভেলে আমার গ্রিপ কতটা আছে, সংগঠনের গ্রিপ কতটা আছে, সেটা আমরা দেখবো না। সেটাও তো আজকে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। ওখানে কিভাবে পুলিশের চোখ এড়িয়ে, যদিও বা হয় আজকে তৃণমূল কংগ্রেসের এত বড় সংগঠন, তার চোখ এড়িয়ে কি করে বিজেপি এইটা? একদমই এখান থেকেই প্রশ্ন, এখনো পর্যন্ত ভোট আসেনি, ভোটের আগে যদি এই হয় ভোটের সময়গুলোতে, তাহলে কি হবে? সাধারণ মানুষের সেই আতঙ্কটা থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।